আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আমি মোহাম্মদ মুখলেসউদ্দিন, সিনিয়র শিক্ষক, নান্দিয়া সাঙ্গন আদর্শ দাখিল মাদ্রাসা, শ্রীপুর, গাজীপুর। নান্দিয়া সাঙ্গন আদর্শ দাখিল মাদ্রাসা অনলাইন ক্লাসের পক্ষ থেকে সকলকে স্বাগত। আমরা আজকে অষ্টম শ্রেণীর সাহিত্য কণিকা বিষয় থেকে কবিতা নিয়ে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে যেখানে আছো বই খাতা কলম নিয়ে আমার সাথে যুক্ত হওয়ার আহ্বান রাখছি এবং ক্লাসটি মনোযোগ সহকারে দেখো। শিক্ষার্থীবৃন্দ, স্ক্রিনে দুটি বিষয় তোমরা লক্ষ্য করো যে নকশিকাঁথার মাঠ এর রচয়িতাকে আমরা সকলেই জানি জসিমউদ্দিন। জসিমউদ্দিনের নকশিকাঁথার মাঠ কাকে উপলক্ষ করে রচনা করেছেন? এই যে নকশিকাঁথার মাঠ তিনি রচনা করেছেন, এটার মূল যে লক্ষ্য ছিল সেই কাকে লক্ষ্য করে রচনা করেছেন সেরকম বিষয় নিয়ে কিন্তু আজকের কবিতা। আজকে আমরা সেই কবিতাটাই পাঠ করব। তোমাদের একটা ধারণা নিশ্চয়ই চলে এসেছে। আজকের পাঠ রূপাই, জসিমউদ্দিন। এই রূপাই নিয়েই কিন্তু নকশিকাঁথার পাঠ তিনি রচনা করেছেন। তাহলে আজকে আমরা আলোচনা করব রূপাই। তো এই রূপাই আলোচনা করার পর তোমরা যে জিনিসগুলি বুঝবে, জানবে, জসিমউদ্দিনের পরিচয় বলতে পারবে, প্রমিত উচ্চারণে কবিতাকে আবৃত্তি করতে পারবে, কিছু নতুন শব্দের অর্থ বলতে পারবে, রূপাই কবিতার আলোকে গ্রাম বাংলার রূপায়ের রূপ বৈচিত্র্যের ব্যাখ্যা করতে পারবে। এই যে গ্রাম নিয়ে কিন্তু জসিমউদ্দিন এই কবিতাটি লিখেছেন। আমরা জানি কবি জসিমউদ্দিনকে পল্লী কবি বলা হয়, কারণ তার প্রতিটি কবিতায় প্রকৃতির যে গ্রামের যে বৈশিষ্ট্যগুলি রয়েছে, বৈচিত্র্য রূপ তিনি বর্ণনা করেছেন। তো এখন আমরা কবি জসিমউদ্দিন সম্পর্কে কিছু ধারণা নেওয়ার চেষ্টা করব। কবি জসিমউদ্দিন জন্মগ্রহণ করেন 1903 সালে ফরিদপুর জেলা তাম্বুলখান গ্রামে। শিক্ষা জীবন 1931 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা এবং বাংলা সাহিত্যের উপর এমএ ডিগ্রি লাভ করেন। তিনি বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় কবর কবিতা রচনা করে বিশেষভাবে প্রশংসিত হয়েছেন। তিনি যখন বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেন তখনই কিন্তু তিনি লেখা শুরু করেন এবং কবর কবিতা তিনি কবর রচনা করেন এবং এই কবর কবিতা রচনা করে লিখে তিনি কিন্তু সকলের প্রশংসা কুড়িয়েছিলেন। তো তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে নকশিকাঁথা মাঠ, সুজন বাদিয়ার ঘাট, রাখালি বালুচর, মাটির কান্না, নাটক বেদের মেয়ে, উপন্যাস বুবা কাহিনী ইত্যাদি উল্লেখযোগ্য। কবি জসিমউদ্দিন কর্মজীবন প্রথমে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনা করেন, পরে তিনি সরকারের তথ্য ও প্রচার বিভাগে উচ্চ পদে যোগ দেন। তার মানে তিনি প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনা দিয়ে শুরু করেন তার কর্মজীবন। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে তিনি সম্মানসূচক ডিগ্রি লিট ডিগ্রি লাভ করেন এবং বাংলাদেশ সরকারের 21 পদক ভূষিত হন। তিনি উপাধি আমরা সকলেই জানি, তিনি পল্লী কবি জসিমউদ্দিন। 1976 সালে 13ই মার্চ ঢাকায় তিনি মৃত্যুবরণ করেন। তার মানে 76 সালে তিনি মৃত্যুবরণ করেন। তোমরা কবিতাটি বাসায় মনোযোগ সহকারে পড়ে নিবে, যেহেতু ক্লাসে আমরা কবিতাটি বেশ বড়, আমরা বিশ্লেষণে সরাসরি চলে যাব। আমরা এখন কিছু নতুন শব্দের অর্থ জানি। ভ্রমর মানে মৌমাছি, বোমরা। তারপরে নবীন তিন, নতুন গাছ বা দুর্বা, স্নান, গোসল। জালি, কচি। তারপরে কালো দাঁত, কালো দোয়াত যেটাকে বলা হয়। পাগাল মানে ইস্পাতযুক্ত কঠিন লোহা। পাগাল, এটা পাগল না কিন্তু পাগাল, কঠিন লোহা, ইস্পাত। এখন আমরা কবিতাটি মনোযোগ সহকারে পড়ব। কবি কিভাবে রূপা বিশ্লেষণ করবো এখন তোমরা মনোযোগ সহকারে শোনো।
কবি কিভাবে রূপায়ের পরিচয় দিয়েছেন। দেখো আমরা স্ক্রিনে একটি ছবি নিয়ে আসে উপস্থাপন করেছি, সেটা হলো একটি ছেলের ছবি। এখন এটাকে আমরা রূপাই হিসাবে ধরে নিই যে কবি এই রূপাইকে কিভাবে পরিচয় করে দিয়েছেন। তার কবিতার মধ্যে এই রূপাইয়ের বৈশিষ্ট্যগুলি কিন্তু তিনি উল্লেখ করেছেন। তাহলে রূপাই কিভাবে পরিচয় করে দিয়েছেন, যে দেখো যে এই গায়ের এক চাষার ছেলে, লম্বা মাথার চুল, কালো মুখে কালো ভ্রমর, কিসের রঙিন ফুল। মানে বলতেছে যে এই গায়ের এক চাষার ছেলে, রূপাইকে চাষার ছেলে। হ্যাঁ, এখন তার মাথার চুল কি, মাথার চুল লম্বা এবং গায়ের মুখে কালো ভ্রমর, মানে তার চেহারা কালো, মাথার চুল লম্বা কালো। এখন এই কালোর মধ্যেই কবি খুঁজে পেয়েছেন রঙিন ফুল। কালো দেহ, কালো মুখমণ্ডল, মনে হয় যেন ফুল ফুটে রয়েছে, এরকম ভাবনা কবির মনের মধ্যে এসেছে। তার মানে কবি যে পরিচয়টা দিয়েছেন তাতে কি দেখলাম, যে রূপাই গ্রামের কৃষকের ছেলে এবং তার মাথায় কি আছে, লম্বা চুল রয়েছে এবং মুখ তার কি কালো বর্ণের, এবং মনে হয় যেন মাছি, মানে মৌমাছি বসে আছে, কিংবা তার মুখে যেন রঙিন ফুল ফুটে রয়েছে, এরকম একটি সৌন্দর্য তিনি খুঁজে পেয়েছেন এই কালোর মাঝে। আমরা পরের লাইনে যদি দেখি, কাঁচা দানির পাতার মতো কচি মুখের মায়া, তার সাথে কে মাখিয়ে দেশে নবীন তৃণের ছায়া। বলতেছে যে কাঁচা ধান, তোমরা জানো এই যে ধানের যে কচি, যখন ধান বের হয়, এই যে কচি মুখের মায়া, মনে হয় যে কত, মানে একদম প্রথম যে ইটা হয়, ধানের পাতা হয়, কচি থাকলে সেটাকে খুব নরম কিংবা খুবই একটা মনে হয় যে খুবই এক সৌন্দর্য তুমি উপলব্ধি করতে পারবে, যে কচি ধান খুব মায়া মায়া লাগে। হ্যাঁ, খুব একটা আকর্ষণীয় একটা, বা রুক্ষতা নাই, একটা মলিনতা প্রকাশ পায় ওই ধানের মতো। এখন তার সাথে কে মাখিয়ে দেশে নবীন তৃণের ছায়া। এই যে কচি ধানের যে আকর্ষণ, কচি ধানের যে মায়া, এরকম মায়া কিন্তু এই যে কবি কিভাবে কাঁচা ধানের সাথে রূপায়ের তুলনা করেছেন, সেরকম মায়া মুখ আমরা এই রূপায়ের মাঝে দেখতে পাই। রূপাইকে তিনি কচি ধানের সাথে, কচি ধান গাছের সাথে তিনি তুলনা করেছেন। পরের লাইনে, জালি লাউয়ের ডগার মতো বাহু দুখান সরু, গাখানি তার শাউন মাসের যেমন তমাল তরু। মানে এই যে লাউ গাছের যে ডগা রয়েছে, হ্যাঁ, ডাল পাতা রয়েছে, সেই পাতার মতো, সেই ডগার মতো রূপাইয়ের হাত পা লম্বা চিকন, হ্যাঁ, এরকম তার দুখানা বাহু তিনি কল্পনা করেছেন। যে এই লাউ গাছের যে লত, আমরা গ্রামের ভাষায় যেটাকে বলি, হ্যাঁ, তার দুখানা বাহু এরকম শুরু। তাহলে আমরা কি দেখতে পেলাম, রূপায়ের যে হাতের বর্ণনা সেটা আমরা এখানে পেয়েছি। কচি দানের তুলতে চারা হয়তো কোনো চাষি, মুখে তাহার জড়িয়ে গেছে কতটা তার হাসি। এই যে ধান কাটার সময় কৃষক যখন কচি ধান কাটে, কচি ধানের চারা তুলতে চায়, এবং ওই যে ধান কাটলে আমরা ওই গ্রামের ভাষায় যেটাকে জ্বালা বলি, এরকম চারা, যে চারা রোপণ করলে ধান গাছ হয় এবং সেই ধান গাছ থেকে কি হয়, ধান হয়। এখন সেই ধান গাছের যে চাষি যে চারা তুলতে চায়, মুখে তাহার জড়িয়ে গেছে কতটা তার হাসি। এখন কৃষক কিন্তু খুব আনন্দ অনুভব করে যখন সে এই চারাগুলি, ধান গাছের চারা, সে তার ফসলের জমিতে রোপণ করবে এবং সেই ফসল তার সেই গাছ থেকে ধান হবে এবং সেটা তিনি তার ঘরে তুলে আনবেন। এই যে একটা কার্যক্রম, হ্যাঁ, এবং এখানে যে তার একটা অনুভূতি কাজ করে, হ্যাঁ, সেরকম এই তার মুখের, এই রূপায়ের মুখের বর্ণনা, রূপায়ের মুখের যে হাসি, সেরকম কিন্তু এই কৃষকের ফসল ফলানোর সাথে তিনি কিন্তু তার এই হাসিটি তুলনা করেছেন। আরেকটি তুলনা দেখব, যে কালো চোখের তারা দিয়ে সকল ধরা দেখি,
কালো দাঁতের কালি দিয়ে কেতাব কুরআন লেখি। খুবই ইম্পর্টেন্ট কথা যে রূপায়ের চোখগুলি কালো, তার দেহ কালো, তার চোখও কালো, এবং সেই কালো দিয়েই কিন্তু সারা পৃথিবী সে দেখছে। এবং এই কালো দাঁতের কালি দিয়ে কেতাব কুরআন লেখি। ওই যে আমরা দাঁতের কালি বলতে আমরা কলমকে বোঝানো হয়েছে, কলম, এবং কলমের লেখাগুলো কিন্তু কালো। এবং আমরা যদি আরেকটু গভীরভাবে বলি যে আমাদের যে পবিত্র কুরআন সেটাও কিন্তু কালো অক্ষরে লেখা। কিংবা আমরা জ্ঞান অর্জনের জন্য বই পুস্তক যত রকমের লেখা আছে সব কিছু কিন্তু কালো অক্ষরে লেখা। তার মানে এই যে কালো অক্ষরে লেখা অনেক মূল্যবান কিন্তু, হ্যাঁ, এটার সাথে পৃথিবীর কোনো কিছুই তুলনা চল না। এখন এইরকম যে কেতাব কুরআন কিংবা বিভিন্ন গ্রন্থ আমরা যেই কালি দিয়ে লিখি, যে কালো অক্ষর দিয়ে লিখি, যে কালো কলম কিংবা কালি দিয়ে আমরা এই লেখাগুলি লিখি, যেটা সেইটার মূল্য যদি এত বেশি হয় তাহলে রূপায়ের দেহ কালো, হ্যাঁ, নিশ্চয়ই এই রূপায়ও এরকম খুবই মূল্যবান, এবং সে এরকমই দেশের জন্য, হ্যাঁ, এবং প্রতিটি মানুষের জন্য সে কাজ করে যাচ্ছে। কারণ সে কৃষকের সন্তান। সে কৃষক যদি মাঠে না কাজ করে তাহলে আমরা কিন্তু আমাদের কোনো রাষ্ট্রই বাঁচতে পারবে না। কারণ খাদ্য দ্রব্য উৎপাদিত হয় কৃষকের মাধ্যমে, এবং সেই খাদ্য খেয়েই কিন্তু আমরা বেঁচে আছি। আরেকটি তুলনা, সোনাই যে জন সোনা বানায়, কিসের গরম তার, রং পেলে ভাই গড়তে পারি বাম ধনুকের হার। বলতেছে যে ব্যক্তি সোনা দিয়ে সোনা বানায়, অলংকার বানায়, তার কিসের অহংকার গরম? তার কিন্তু অহংকার নেই, তার কোনো গরম নেই। কারণ সে এটা বানাইতে পারে, সে এটা অহরহ করতে পারে, হ্যাঁ, এই কারণ তার কিন্তু গরম নেই, মানে তার কোনো অহংকার নেই। অহংকার যারা করে, যারা অল্প কিছু পায়, সে অল্পতেই সে অহংকার বোধ করে, নিজেকে খুব গর্ব মনে করে। কিন্তু যারা প্রকৃত পক্ষে যারা এই কাজে নিয়োজিত থাকে তাদের কিন্তু কোনো অহংকার নেই। হ্যাঁ, যেমন এখানে সোনার আর স্বর্ণকারের কথা বলা হয়েছে, যে স্বর্ণকার সে স্বর্ণ বানায়, সে বানাইতে পারে এরকম অলংকার। এই অলংকার বানানো সে প্রতিনিয়তই বানাচ্ছে, এই কারণে তার মধ্যে কোনো অহংকার নেই। আর যারা বানাইতে পারে না, সে যদি একটা হঠাৎ করে কোনো রকম বানাইতে পারে, সে কিন্তু অহংকারে নিজেকে গা ভাসিয়ে দেয়। তো এরকম এই কি বলবো, ওই রূপায়ও কিন্তু কৃষিকাজ করে, কৃষকের সে কিন্তু জনগণের খাদ্য উৎপাদন করে, এবং এই কারণে তার এই কাজের মধ্যে সে অহংকার নিজেকে দেখায় না। সোনা নহে পিতল নহে, নহে সোনার মুখ, কালো বরণ চাষির ছেলে জুড়াই যেন বুক। এই যে সোনা, হ্যাঁ, চেয়েও কিন্তু দাবি হলো কৃষকের ছেলে, এই কালো বরণ যে বর্ণের ছেলে, সে যে কৃষিকাজ করে এবং কৃষক বিভিন্ন কাজে সে নিজেকে নিয়োজিত রাখে, হ্যাঁ, এটা কিন্তু ছেলে জুড়াই যেন বুক। হ্যাঁ, সে শুধু ওই সোনার পিতল কিংবা সোনার নহে, সে সোনার মুখ, সে কিন্তু তার মুখটি স্বর্ণের সাথে তুলনা করা হয়েছে। কারণ সে স্বর্ণের যেরকম দামি জিনিস, সে এরকম দামি দামি কাজ কিন্তু সমাজে করে যাচ্ছে। জারি গানে তাহার গলা উঠে সবার আগে, শাল সন্ধি বেদ যেন ও সকল কাজেই লাগে। সে শুধু যে কৃষিকাজ করে, কৃষিকাজের সাথে সে নিজেকে নিয়োজিত রেখেছে এরকম না, সে কিন্তু বিভিন্ন গানে, বিভিন্ন অনুষ্ঠানে সে গান গাচ্ছে, এবং গান গেয়ে মানুষের মন উজাড় করছে, মানুষের মনোরঞ্জন করছে। ওইখানেও সে সেরা। গানে কৃষকের যে বিভিন্ন রকমের সে অনুষ্ঠানে গান গায়, মানুষকে আনন্দ দেয়, সেইখানেও কিন্তু সেরা। কবি এখানে বলতেছে সে শুধু ওই কৃষিকাজের মধ্যেই নিজেকে নিয়োজিত করেনি, সে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানেও এই রূপাইকে পাওয়া যায়, এই কৃষকের ছেলেকে পাওয়া যায়, সেইখানেও সে সবার উপরে। বুড়ুরা কয় ছেলে নয় ও পাগাল লুহা যেন। পাগাল আগেই বলেছি, পাগাল হইল কঠিন পদার্থ, হ্যাঁ, শক্ত
লুহা, রূপাই যেন বাপের বেটা কেউ দেখেছে হেন। মানে এই যে সে গানের অনুষ্ঠানেও সাংস্কৃতিক অনুষ্ঠানেও সবার উপরে, হ্যাঁ সকলের উপরে। তাই গ্রামের যারা বুড়ো রয়েছে, মুরব্বীরা রয়েছে, তারাও কিন্তু বলে যে ছেলে এটা একটা সোনার খনি। তার সে খেলাধুলায়ও সবার উপরে, গান বাজনায় সবার উপরে। তার মানে সে গ্রামের সেরা, সে বাপের বেটা। তার মানে কি, এই যে কৃষকের ছেলে রূপায়, সমাজে সর্বক্ষেত্রেই সে সেরা, সেটা বৃদ্ধ মানুষের কাছেও ধরা পড়েছে। যদিও রূপা নয়কো রূপায়, রূপার চেয়ে দামি, এক কালেতে উড়ি নামে সব গা হবে নামি। বলতেছে যদিও রূপা নয়কো রূপায়, রূপার চেয়েও দামি। মানে রূপা সে রূপার চেয়েও কিন্তু দামি। এই যে কবি রূপাই সম্পর্কে সর্বশেষ যা বললেন, যে এই গ্রামের রূপার চেয়ে অনেক দামি, সে স্বর্ণের চেয়েও দামি। তার মানে কি, সে সকল কাজের কাজে, সে সব কাজের মধ্যে সে সেরা। আর এই কারণে কবি বলতেছে যে সে এই গ্রামকে, এই গ্রামের মুখ সে উজ্জ্বল করবে। সে সাংস্কৃতিক অনুষ্ঠানেও সে সেরা। সে কৃষকের ছেলে, এবং কৃষি কাজ করে এবং কৃষি উৎপাদন সে বাড়ায়, মানুষের খাদ্য চাহিদা সে পূরণ করে। এবং এই যে শুধু কৃষিকাজ করেই ক্ষান্ত হন নাই, সে সাংস্কৃতিক বিভিন্ন অনুষ্ঠানে, খেলাধুলায়, গান বাজনায় সেখানেও সেরা। আর সে কারণে এই রূপাই কি হবে, এই গ্রামের সেরা মানুষ এবং এই গ্রামের মুখ উজ্জ্বল করবে। অনেক সময় মানুষ বলে না যে কেউ যদি গ্রামের একটি ছেলে ভালো একটি পজিশনে চলে যায়, তখন কিন্তু গ্রামের সকলেই তাকে নিয়ে গর্ব করে যে অমুকের ছেলে, সে কি ডাক্তারি চান্স পেয়েছে, সে মেডিকেলে পড়ছে, সে বড় একটি উপরস্থ কর্মকর্তা হয়েছে। এই নিয়ে তাকে নিয়ে বেশ মাতামাতি, তাকে নিয়ে কিন্তু বেশ গর্ব করে। ঠিক তদ্রূপ কবির চিন্তা চেতনায়, কবির ভাষায়, কবি তার মনের মধ্যে যে জিনিসটি তিনি অনুভব করেছেন, যে ওই উপরস্থ লোক যারা, উপরের শ্রেণীর লোক যারা, তারাই শুধু সমাজে ভূমিকা রাখবে, তারাই স্মরণীয় হয়ে থাকবে, তা না। বরঞ্চ আমরা এই রূপায়ের মাঝে, কৃষকের ছেলের মাঝেই কবি খুঁজে পেয়েছেন প্রকৃত মানুষ, এবং কবি খুঁজে পেয়েছেন যে এই গ্রামের মুখ উজ্জ্বল এই কৃষকের ছেলেই দ্বারাই সম্ভব। কারণ সে ফসল ফলাচ্ছে, মানুষের মুখে, মানুষের খাবার সে উৎপাদন করছে, পাশাপাশি বিভিন্ন কাজে, সেখানে খেলাধুলা হোক, সেখানে গানের অনুষ্ঠান হোক, সব জায়গায় কিন্তু সে অবদান রাখছে, সব জায়গায় সে সেরা হয়েছে। এই কারণে কবির মনে এই রূপাই হলো গ্রামের শ্রেষ্ঠ মানুষ। তাহলে আমরা কি এই কবিতার মাঝে কবি কি মেসেজটি দিয়েছেন? কবি এই মেসেজটি দেওয়ার চেষ্টা করেছেন যে গ্রামের অবহেলিত দরিদ্র পরিবারের যে কৃষক সন্তানেরা কৃষিকাজে নিয়োজিত থাকে এবং তারা যে বিভিন্ন জায়গায় তার যে সেরাটা সে দিয়ে যাচ্ছে গ্রামকে, সেই সেরা দিয়ে যাওয়ার মাঝেই যে গ্রাম এর মানুষগুলি তাকে নিয়ে যে গর্ব করার মতো কাজ সে করছে, এবং এই গ্রামের মানুষকে যে তিনি এত বেশি ভালোবাসেন, এবং গ্রামের মানুষকে ভালোবাসেন বলে কিন্তু এই গ্রামের গরিব দরিদ্র কৃষক শ্রেণীর মানুষকে নিয়েই কিন্তু তিনি এই কবিতাটি রচনা করেছেন। এবং তার কল্পনায়, তার চিন্তায়, ওনার চিন্তায় তিনি এই গ্রামের ছেলেকে, কৃষকের ছেলেকে তিনি রূপায়ের মাধ্যমে উপস্থাপন করেছেন তোমাদের মাঝে। তাহলে আমরা যে গরিব দরিদ্র বলে কৃষক শ্রেণীর মানুষদেরকে আমরা অবহেলা করব, সেরকম কিন্তু তিনি সুন্দরভাবে দেখিয়ে দিয়েছেন যে আসলে একটি সমাজে, একটি রাষ্ট্রের গ্রামের কৃষকরাই হলো সকল কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু, এবং সেই কৃষকরাই একটি রাষ্ট্রের উন্নয়নের মাপকাঠি, এবং এই কৃষকরাই আমাদের হাসি নিয়ে আসবে, আমাদের গর্ব, আমাদের এই গ্রামকে উজ্জ্বল করবে, এরকম চিন্তা তিনি করেছেন। এবং এই চিন্তার প্রতিফলন তার এই কবিতার মাঝে তুলে ধরেছেন। এবং তোমরা নিশ্চয়ই এই কবিতার যে মূল মেসেজটি তোমরা অনুধাবন করতে পারছো। তাহলে তোমরা একটি কাজ খাতায় তুলতে পারো, বাড়ির চেষ্টা করবে। জালি, ভ্রমর, কালো দাঁত শব্দগুলি
ব্যবহারের মাধ্যমে 2টি করে বাক্য লিখবে। আরেকটি কাজ, যেহেতু প্রতিষ্ঠানে দল গঠন করা যাবে না, তারপরেও তুমি এবি দল গঠন করে নিজেরাই প্রশ্নগুলি যত বেশি তুমি নিজে এই প্রশ্নগুলি নিয়ে আলোচনা করবে বাসায় নিজে তত বেশি কিন্তু এই সম্পর্কে তোমার ধারণা চলে আসবে। রূপায়ের কর্মদক্ষতার বর্ণনা দাও। তুমি চেষ্টা করবে যে কর্মদক্ষতা, তার যে কাজ, সে কৃষক ছেলে, সে যে ফসল ফলায়, হ্যাঁ, বিভিন্ন অনুষ্ঠান, গানে বা খেলাধুলায়ও সে সেরা, এরকম যে কর্মদক্ষতা, তুমি যে পরিচয়টা জানতে পেরেছ তার বর্ণনা দিবে। রূপায়ের বাহুকে কিসের সাথে তুলনা করা হয়েছে কবিতায় আমরা আলোচনা করেছি। তো আমরা কিছু মূল্যায়ন করব, প্রশ্নগুলির উত্তর দেওয়ার চেষ্টা করবে তোমরা নিজেরাই। যে রূপাই কে ছিলেন? চাষির ছেলে, গা খানি দেখতে কেমন? যদিও রূপা নয়কো রূপায়, রূপার চেয়ে দামি, ব্যাখ্যা করো। জসিমউদ্দিন কত সালে জন্মগ্রহণ করেন? নিশ্চয়ই তোমরা পারবে উত্তরটি। জসিমউদ্দিন কত সালে MA পাস করেন আমরা আলোচনা করেছি। তো তোমরা একটি বাড়ির কাজ খাতায় তুলে নাও। রূপাই কবিতার মূল ভাব ব্যাখ্যা করো। এই যে আমরা এতক্ষণ আলোচনা করলাম, রূপাই কবি তার কৃষককে নিয়ে, কৃষকের ছেলেকে নিয়ে তার যে চেহারার বর্ণনা বিভিন্নভাবে কিন্তু দিয়েছেন। যে সে কালো হোক, হ্যাঁ, কিন্তু সেই কালোর মাঝেও যে তার চেহারার মধ্যে সে সৌন্দর্য খুঁজে পেয়েছেন, সেই সৌন্দর্যটাই কিন্তু তিনি ফুটে তুলেছেন তার এই কবিতার মাঝে। সে মানুষের দৃষ্টিতে যে তার চেহারা একবারে কালো বর্ণের, কৃষ্ণাঙ্গদের মতো, হ্যাঁ, কিন্তু ওইখানে তিনি তার মুখের মধ্যে ফুলের যে সৌন্দর্য, সেই সৌন্দর্য তিনি খুঁজে পেয়েছেন। সে কারণ তিনি তো স্বর্ণের চেয়েও দামি, এভাবে তিনি উপস্থাপন করেছেন। হ্যাঁ, তো আমরা নিশ্চয়ই এতক্ষণ এই মূল ভাব, মানে কবিতাটির যে মূল বক্তব্য, মূল যে মেসেজটি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করেছেন কবি, সে সম্পর্কে আমাদের নিশ্চয়ই একটা ধারণা চলে এসেছে। সেই ধারণা থেকেই তুমি এই কবিতাটি লিখবে, মূল ভাবটি তোমার বাসায় ব্যাখ্যা করবে এবং সুন্দর করে খাতায় তুলে রাখবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি এই ক্লাসটি মনোযোগ সহকারে এখন সরাসরি হয়তো শুনেছ। যদি কেউ এখন মিস করে থাকো, পরবর্তী সময়ে নান্দিয়া শামীম আদর্শ দাখিল মাদ্রাসা অনলাইন পেজ যদি যাও, তাহলেই কিন্তু তুমি এই ক্লাসটি দেখতে পাবে। তাছাড়া শিক্ষক বাতায়নে রয়েছে ক্লাস। নান্দিয়া শামীম আদর্শ দাখিল মাদ্রাসা ইউটিউব চ্যানেল আছে, সেই চ্যানেলেও তোমরা শুধু আমার ক্লাস না, প্রতিটি ক্লাস, প্রতিটি স্যারদের, হুজুরদের ক্লাস তোমরা পাবে। হ্যাঁ, এই ক্লাসগুলি তোমরা প্রতিনিয়তই দেখবে এবং প্রথম থেকে একটু আসলো মোবাইলে, তুমি একটু দেখলা, টেনে দেখলা, তাহলে কিন্তু ক্লাসটি বুঝতে পারবে না। তোমাকে অবশ্যই ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি সুন্দরভাবে দেখতে হবে এবং বইয়ের সাথে মিলিয়ে যদি তুমি খাতা কলম বই সাথে নিয়ে যদি এই ক্লাসটি দেখো, তাহলে নিশ্চয়ই তুমি উপকৃত হবে এবং আশা করি তখন তুমি এই ক্লাস সুন্দরভাবে বুঝতে পারবে এবং এই কবিতা থেকে যে কোনো প্রশ্ন আসুক, সৃজনশীলের যে কোনো প্রশ্ন আসুক, তুমি কিন্তু তোমার নিজের ভাষায় তুমি কিন্তু উত্তরটা দিতে পারবে। তাহলে তোমাকে আর মুখস্থ বিদ্যার উপর নির্ভরশীল হতে হবে না। তুমি শুধু এই ক্লাসটি মনোযোগ সহকারে দেখো এবং কবিতাটি বইয়ের মধ্যে তোমাদের যে মূল বক্তব্য রয়েছে, হ্যাঁ, সেই জিনিসটাও বেশ কয়েকবার পড়ো, কবিতাটি বেশ কয়েকবার মনোযোগ সহকারে পড়ো, তাহলে তোমার আর কোনো রকমের সমস্যা থাকবে না, এটা আমার বিশ্বাস। তাহলে তোমাদের কাছে আহ্বানটা রাখছি যে তোমরা ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো সকলকে আজকে এই নান্দিয়া শামীম আদর্শ দাখিল মাদ্রাসা অনলাইন ক্লাসের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাসটি আজকে শেষ করছি। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।